হিনো RM2 এক কিংবদন্তি, অন্যদিকে আছে হিনো RN8, যার নাম শুনলেই বাস মালিকরা মনে করে লস প্রজেক্ট। তবে এমনটা কেন? বাংলাদেশের সড়কে আপনি যদি 2000 থেকে 2015 সালের দিকে তাকান, একটা বিষয় খুব সহজেই চোখে পড়বে, যেখানে হিনো RM2 এক ধরনের কিংবদন্তি হয়ে উঠেছিল। আবার অন্যদিকে তার পরেই এলো হিনো RN8, যা কখনোই সেরকম জনপ্রিয়তা পায়নি। অথচ মজার ব্যাপার হলো RN8 কোনো খারাপ বাস ছিল না, বরং অনেক ক্ষেত্রে এটি RM2 এর চেয়ে আধুনিক, আরামদায়ক এবং উন্নত প্রযুক্তির বাস ছিল। তাহলে প্রশ্ন হলো, যে বাস প্রযুক্তিগতভাবে পিছিয়ে ছিল না, সেটি কেন বাংলাদেশের অপারেটরদের প্রথম পছন্দ হতে পারেনি? কেন RM2 আজও পরিবহন মালিকের কাছে একটি নির্ভরতার নাম, অথচ RN8 একটি লসের নাম? আজকের ভিডিওতে আমরা জানাবো হিনো RN8 এর ইতিহাস, এর অসুবিধা এবং সুবিধা, সেই সাথে সব বাস্তব কারণগুলো যেগুলোর কারণে RN8 বাংলাদেশে RM2 এর মতো জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই জানতে হবে RM2 কেন এত জনপ্রিয় হলো। বাংলাদেশের বাস মালিকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাভ, সহজে মেইনটেনেন্স, যন্ত্রাংশ যেন সহজে পাওয়া যায় এবং লং লাস্টিং পারফরমেন্স। এই চারটি বিষয়ে RM2 অসাধারণ সফল ছিল। RM2 এমন এক সময় বাংলাদেশে আসে যখন দেশের সড়ক অবকাঠামো আজকের মতো উন্নত ছিল না। ভাঙা রাস্তা, কাঁচা রাস্তা, যাত্রীদের ওভারলোডিং এবং কঠিন পরিবেশে RM2 নিজেকে প্রমাণ করেছে। ফলে মালিকদের মধ্যে দ্রুত একটি বিশ্বাস তৈরি হয়েছে, RM2 কিনলে কোনো ক্ষতি হবে না। এই বিশ্বাসই RM2 এর সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। এবারে আসি RN8 কেমন। RN8 ছিল হিনো এর তুলনামূলক আধুনিক রিয়ার ইঞ্জিন কোচ। এই বাস মূলত দীর্ঘ দূরত্বের আরামদায়ক যাত্রার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছিল। এই বাসটিতে ছিল উন্নত সাসপেনশন, বেশ ভালো একটা রাইড কমফোর্ট, ভালো ব্রেকিং সিস্টেম, বেশ আধুনিক ডিজাইন। কাগজে কলমে দেখলে RN8 অনেক ক্ষেত্রেই চমৎকার একটি বাস, কিন্তু বাস্তবতার ক্ষেত্রে ছিল ভিন্নতা। RN8 জনপ্রিয় না হওয়ার অন্যতম প্রধান কারণ ছিল এর দাম। একজন পরিবহন ব্যবসায়ী যখন নতুন বাস কিনতে যান, তখন তিনি প্রথমে হিসাব করেন কত টাকা বিনিয়োগ করছি এবং এই টাকা কতদিনে উঠবে। RN8 এর দাম RM2 এর তুলনায় বেশি ছিল, ফলে অনেক মালিক মনে করতেন একই ব্যবসা যদি RM2 দিয়েই হয়ে যায়, তাহলে কেন বেশি টাকা খরচ করে RN8 কিনবো। বাংলাদেশের পরিবহন খাতে এই অর্থনৈতিক হিসাব অনেক বড় ভূমিকা পালন করে। এবারে আসি যন্ত্রাংশের সমস্যায়। RM2 দীর্ঘদিন ধরে বাজারে থাকার কারণে এর যে স্পেয়ার পার্টস, সেগুলো দেশের প্রায় সব জায়গাতেই পাওয়া যেত, ঢাকা থেকে শুরু করে জেলা শহর পর্যন্ত। যেমন ইঞ্জিন পার্টস, গিয়ার বক্স পার্টস বা সাসপেনশন পার্টস, সবকিছুই খুব ইজিলি অ্যাভেলেবেল ছিল। কিন্তু RN8 তুলনামূলকভাবে সংখ্যায় কম আসায় এর যন্ত্রাংশ কমই পাওয়া যেত। ফলে কোনো বড় সমস্যা হলে মালিকদের অতিরিক্ত সময় এবং টাকা খরচ করতে হতো। এটি অনেক অপারেটরের কাছে বড় নেতিবাচক একটি বিষয় হয়ে ওঠে। এছাড়াও ছিল মেকানিকদের অনভিজ্ঞতা। বাংলাদেশে বাস ব্যবসার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দক্ষ মেকানিক। RM2 এত বেশি ছিল যে দেশের অধিকাংশ মেকানিক এর প্রত্যেকটা অংশ সম্পর্কে জানতো, কিন্তু RN8 তুলনামূলকভাবে নতুন এবং কম প্রচলিত হওয়ায় অনেক মেকানিক এর জটিল সিস্টেম তেমন দক্ষভাবে জানতো না। ফলে মেরামতের সময় বেশি খরচ হতো, গাড়ি অনেক সময় গ্যারেজেই থেকে যেত, যা পরবর্তীতে মালিকদের জন্য বিশাল একটি ক্ষতির কারণ হয়ে দাঁড়াতো। এছাড়াও RN8 মূলত আরামদায়ক হাইওয়ে অপারেশনের জন্য ডিজাইন করা, কিন্তু বাংলাদেশের রাস্তার বাস্তবতা অনেকটাই ভিন্ন। অসমান রাস্তা বা ভাঙাচোরা রাস্তা, অতিরিক্ত লোড নিয়ে যাওয়া, এমনকি বিরতিহীনভাবে দীর্ঘ সময় চলা। RM2 এই ধরনের কঠিন পরিস্থিতিতে নিজেকে অনেক বেশি প্রমাণ করেছিল। অপারেটরদের মধ্যে ধারণা তৈরি হয়েছিল যে RM2 বেশি রাফ অ্যান্ড টাফ। এই ইমেজ RN8 কখনো পুরোপুরি অর্জনই করতে পারেনি। ব্যবসায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ। RM2 অনেক আগেই বাংলাদেশে বাজারে নিজের অবস্থান তৈরি করে ফেলেছে। যখন RN8 আসে, তখন অধিকাংশ পরিবহন কোম্পানি ইতিমধ্যেই RM2 এর উপর নির্ভরশীল। এছাড়াও বাংলাদেশে অনেক পরিবহন মালিক নতুন প্রযুক্তির চেয়ে পরীক্ষিত প্রযুক্তিকে বেশি গুরুত্ব দেন। যেমন তাদের প্রশ্ন ছিল, RM2 যখন ভালো চলছে, তাহলে কেন ঝুঁকি নিয়ে RN8 কিনবো। এটিও কিন্তু RN8 এর কম কেনাবেচা এবং অসফলতার আরও একটি বড় কারণ। তবে RN8 কি আসলেই ব্যর্থ বাস ছিল? একদমই না। এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। RN8 জনপ্রিয় না হওয়া মানেই এটি খারাপ বাস ছিল, এমন মোটেও না। বরং অনেক অপারেটর RN8 এর কমফোর্ট, স্ট্যাবিলিটি, লং ডিস্টেন্স পারফরমেন্স এগুলো নিয়ে বেশ সন্তুষ্টই ছিলেন। কিন্তু জনপ্রিয়তা শুধু গাড়ির মানের উপর নির্ভর করে না, বরং বাজার, যন্ত্রাংশ, মেইনটেনেন্স, মালিকদের আস্থা, সবকিছু মিলিয়েই নির্ভর করে।
আর এই জায়গাগুলোতেই RM2 RN8 এর চেয়ে এগিয়ে ছিল। তবে বর্তমানেও বাংলাদেশের বেশ কিছু অপারেটর হিনো RN8 দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে। তাদের মধ্যে রয়েছে হানিফ, আলহামরা সহ আরো বেশ অনেকগুলো অপারেটর। সবকিছু মিলিয়ে বলা যায় হিনো RN8 বাংলাদেশের বাজারে কখনোই RM2 এর মতো জনপ্রিয় হতে পারেনি। তবে RN8 কিন্তু কখনোই খারাপ ছিল না। তবে চেষ্টা করেও RM2 তৈরি করার শক্ত অবস্থান RN8 কখনোই ভাঙতে পারেনি। আপনাদের কি মতামত? আসলেই কি RN8 RM2 থেকে ভালো ছিল? তাহলে কি RN8 বেশ আন্ডাররেটেড একটি বাস? অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।